ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এর লেকচার নাম্বার 3, জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার লাস্ট দুইটা লেকচার আমরা যা শিখেছি তা হচ্ছে আই সংক্রান্ত ক্যালকুলেশন, রাইট? হ্যাঁ, আই সংক্রান্ত ক্যালকুলেশন শিখেছি। পিওরলি ইমাজিনারি নাম্বার কী জিনিস, জটিল সংখ্যাটাকে কেন সুপারসেট বলা হয়, আর বাকি যে কোনো সংখ্যাকে কেন সাবসেট বলা হয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা শিখেছি। জটিল সংখ্যাকে কেন কম্পেয়ার করা যায় না, এগুলো আমরা শিখেছি। আজকে আমরা শিখব জটিল সংখ্যার একদম কোর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জ্যামিতিতে। কারণ আমরা লাস্ট ক্লাস শেষ করেছিলাম কি দিয়ে? লাস্ট ক্লাস শেষ করেছিলাম আমরা এটা বলে যে তুমি পৃথিবীতে যে কোনো ম্যাথমেটিক্সের শাখা শিখতে গেলে সেই ম্যাথমেটিক্সের শাখার সাথে অবশ্যই জ্যামিতির কানেকশান আছে, এবং সেইটা যদি আমরা না জানি তাহলে আমরা কোর বিষয় জানি না। ওকে, ফাইন। সো রাইট সাইড থেকে আমি অনেক কিছু লিখে রাখছি। সো রাইট সাইডে আমরা ফার্স্টে শুরু করেছি জিওমেট্রিক প্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, তাহলে এখানে কি লেখা আছে পড়ি আমরা। কমপ্লেক্স নাম্বার জ্যামিতিক প্রেজেন্টেশন দেখতে ভেক্টরের মতো। একটা লাইন পড়ি, ফার্স্ট লাইন। মনোযোগ দিই, আমার কথায় মনোযোগ দিই, লেখার টাইম দিব না। কমপ্লেক্স নাম্বারের জ্যামিতিক প্রেজেন্টেশন দেখতে ভেক্টরের মতো। যারা ভেক্টর করছি তারা বুঝবো, যারা ভেক্টর করি নেই তারা বুঝবো না। যেমন ওপি একটা ভেক্টর, 2i + 3j, 2 ডাইমেনশনাল ভেক্টর নিচ্ছি, 3 ডাইমেনশনাল নিলাম না। এটা কি পসিবল? ডেফিনেটলি পসিবল। ইম্পসিবল তো না, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, তাহলে একটা 2 ডাইমেনশনাল ভেক্টর এর মূল টার্গেটটা কি? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে নির্দেশ করা। ইয়েস অর নো? একটা 2 ডাইমেনশনাল ভেক্টর এর মূল উদ্দেশ্য হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে নির্দেশ করা, রাইট? তাহলে যখন আমরা বলতেছি OP = 2i + 3j, তার মানে একটা দ্বিমাত্রিক কাঠামো বরাবর, একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, আমরা এটাকে কি বলি? প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স, রাইট? রেফারেন্স ফ্রেম, ফিজিক্সেও পড়ছি। সেই রেফারেন্স ফ্রেম বরাবর O বিন্দু থেকে P বিন্দু পর্যন্ত এই পয়েন্টটাকে নির্দেশ করে হচ্ছে OP ভেক্টর। ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ফাইন। এখন এইটার যে এই ওপি ভেক্টরটা যে 2 ডাইমেনশনাল, সেটা আমরা উপাংশ যখন করেছি তখন আমরা শিখেছি। হ্যাঁ, শিখেছি কি না? উপাংশ যখন করেছি যে আমরা ওপি ভেক্টরটাকে এক্স অ্যাক্সিস বরাবর তার একটা অংশ, ওয়াই অ্যাক্সিস বরাবর তার একটা অংশ তৈরি করতে পারি। যে ওপি থেকে পি বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করি এবং ওয়াই অক্ষের উপরে যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর তার একটা অভিক্ষেপ বের হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর তার একটা অভিক্ষেপ বের হয়। অভিক্ষেপের সাথে যখন আমরা দিক যোগ করি তখন একটা উপাংশ বের হয়। ভেক্টর রিভিশন দেওয়া হয়ে গেল, রাইট? ফাইন। আচ্ছা, তাহলে আমরা এটাকে এভাবে চিন্তা করি, x = p cos θ, এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ p এর মান এবং cos এবং তার অ্যাঙ্গেল, এখানে যে কোণটা তৈরি হয় সেই কোণের কথা এখানে বলা হচ্ছে। সেম অ্যাজ ফর ওয়াই অ্যাক্সিস বরাবর তার উপাংশ হচ্ছে y sin θ। এটা বলার পেছনে কারণ হচ্ছে যে হ্যাঁ, ভেক্টরের দুইটা উপাংশ আছে, তার মানে দুইটা অক্ষ বরাবর তার অস্তিত্ব আছে, সেটার জন্য উপাংশ কথাটা বলছি। দ্যাটস ইট। উপাংশের সাথে জটিল সংখ্যার কোনো সম্পর্ক নাই। এটা বলার পিছনে কারণ হচ্ছে ভেক্টর ডেফিনেটলি একটা কেমন জিনিস? 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেম, রাইট? আচ্ছা, তাহলে এখানে কি বলছে? CN, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার। ভেক্টর যেমন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে নির্দেশ করে, কমপ্লেক্স নাম্বারও একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে নির্দেশ করে। এই জায়গায় কমপ্লেক্স নাম্বারের সাথে ভেক্টরের অনেক সিমিলারিটিস রয়েছে। আমরা এই চ্যাপ্টারের শুরু থেকেই বলছি যে ভেক্টর অ্যানালাইসিস অ্যান্ড কমপ্লেক্স নাম্বার এটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফাইন। তাহলে ভেক্টরের মতো কমপ্লেক্স নাম্বারও একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে নির্দেশ করে কোনো সমতলে। সমতল মানে কি? 2 ডাইমেনশনাল। ইয়েস অর নো? কোনো সমতলে ভেক্টর যেমন দ্বিমাত্রিক, কোনো সমতলে ভেক্টর যেমন দ্বিমাত্রিক, ঠিক তেমনি একটি কমপ্লেক্স নাম্বারকে প্রেজেন্ট করার জন্য দুটি মাত্রা বা ডাইমেনশন প্রয়োজন হয়। এখন এই দুটি মাত্রা বা ডাইমেনশন কারা? এরা কি XY? উত্তর হচ্ছে না। ভেক্টরে তো XY দ্বারা প্রকাশ করি, কমপ্লেক্স নাম্বারে কি XY? উত্তর হচ্ছে না। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা বাম পাশের চিত্রে আসি। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা আনুভূমিক যেই অক্ষটা, এই আনুভূমিক অক্ষটাকে আমরা বলি হচ্ছে বাস্তব অক্ষ। আনুভূমিক অক্ষটাকে আমরা কি বলি? বাস্তব অক্ষ। এবং উলম্ব যে অক্ষ, এটাকে আমরা কি বলি? কাল্পনিক অক্ষ। এটা হচ্ছে ভেক্টরের কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন।
এবং ভেক্টর বলো আর স্থানাঙ্ক ব্যবস্থা বলো, যেমন এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ছেদবিন্দু থেকে শুরু হয়, অর্থাৎ মূল বিন্দু থেকে শুরু হয়, ঠিক তেমনিভাবে একটা কমপ্লেক্স নাম্বারও একটা কাল্পনিক অক্ষ এবং বাস্তব অক্ষের ছেদবিন্দু থেকে শুরু হবে। আমি এটাকে জিরো বলবো না, বাট এটা আমার ছেদবিন্দু, এটুকু তো ফর শিওর, রাইট? আচ্ছা, এখন এটা 2 ডাইমেনশনাল। এখন এখানে আমি কোনো কিছু আঁকি নাই, আমি উপরে একটা এক্সাম্পল লিখে রাখছি, +-7 +-5i, একটা নর্মাল আমি একটা এক্সাম্পল লিখে রাখছি। তাহলে তুমি চিন্তা করো, +-7 আর +-5i দিয়ে কতগুলো কম্বিনেশন করা সম্ভব? +7 +5i, +7 -5i, -7 +5i, -7 -5i। তো আমরা এই 4টা যে অংশ তৈরি হচ্ছে একটা এক্সাম্পল দিয়েই বোঝার চেষ্টা করব। ফাইন, তাহলে ফার্স্টে চিন্তা করো +7 +5i। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির ন্যায় স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা কি জানি যে ওয়াই অক্ষের ডান পাশে এক্স পজিটিভ, ওয়াই অক্ষের ডান পাশে এক্স কি, ওয়াই অক্ষের বাম পাশে এক্স কি, নেগেটিভ। বাস্তব অক্ষের উপরে ওয়াই কি, পজিটিভ। বাস্তব অক্ষের এক্স অক্ষের উপরে ওয়াই পজিটিভ, এক্স অক্ষের নিচে ওয়াই নেগেটিভ। ঠিক তেমনিভাবে বাস্তব অক্ষের উপরে কাল্পনিক অক্ষর পজিটিভ, বাস্তব অক্ষের নিচে কাল্পনিক অক্ষর নেগেটিভ। জাস্ট অ্যাজ লাইক অ্যাজ এক্সের জায়গায় তুমি বাস্তব অক্ষ কথাটা বসাও, ওয়াই এর জায়গায় তুমি কাল্পনিক অক্ষ কথাটা বুঝাও, ঠিক আছে? বসাও। এবং এই ডায়াগ্রামটাকে, এই যে আর্গনের কথা বলছিলাম মনে আছে, এইটা হচ্ছে আমাদের আর্গন ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের সেই আর্গন ডায়াগ্রাম। সে যখন এটাকে জ্যামিতিকভাবে প্রেজেন্ট করে, তার মানে এটার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে। আচ্ছা, এখন আসো আমরা আমাদের প্রথম এক্সাম্পল নিয়ে চিন্তা করি, +7 +5i। প্রথম এক্সাম্পল নিয়ে চিন্তা করি, +7 +5i। আচ্ছা, এখানে লিখবো না, জায়গা থাকবে না। হ্যাঁ, +7 +5i। হ্যাঁ, তাহলে তোমরা এখন আমাকে বলো, তুমি যদি চিন্তা করো +7 +5i, আচ্ছা এখানে লিখতেই হবে +7 +5i। আমরা তো গত ক্লাসের একটা জিনিসে বুঝেছি, এটা একটা কি সংখ্যা? জটিল সংখ্যা বলা যায়, 3, 9 এটাও বলা যায়, কারণ আমরা যত জটিল সংখ্যা আলোচনা করব সব এখন কি 3, 9, রাইট? আচ্ছা, ঠিক আছে, এটা একটা জটিল সংখ্যা নিঃসন্দেহে। একটা জটিল সংখ্যার কয়টা অংশ থাকে? বাস্তব অংশ, কাল্পনিক অংশ, বাস্তব অংশ, কাল্পনিক অংশ। তাহলে বলো এই জটিল সংখ্যাটা 7 +5 এর বাস্তব অংশ কত? 7। +7 না -7? +7। তাহলে লজিক অনুযায়ী আমি এখন +7 এর জন্য কোন দিকে যাব? রাইট? বা কাল্পনিক অক্ষের ডান পাশে যাব, কাল্পনিক অক্ষের ডান পাশে যাব। আচ্ছা, গেলাম 1 2 3 4 5 6 7 গেলাম, রাইট? আচ্ছা, তারপরে কি আছে? কাল্পনিক অংশে কি আছে? 5i। প্লাস না মাইনাস? প্লাস। তাহলে প্লাস মানে আমি কোন দিকে যাব? বাস্তব অক্ষের উপরের দিকে যাব। সেম অ্যাজ স্থানাঙ্ক ব্যবস্থা 1 2 3 4 5। ইয়েস অর নো? তাহলে 7 + 5i দিয়ে আমি কি একটা স্থানাঙ্ক ব্যবস্থার ন্যায় একটা পয়েন্ট পেলাম? ইয়েস অর নো? এবং এই পয়েন্টটা শুরু হয়েছে কোথা থেকে? মানে 0 0 আমরা বলবো না, এই পয়েন্টটা শুরু হয়েছে কি অন্য একটা পয়েন্ট থেকে। অন্য একটা পয়েন্ট থেকে 2টা ডাইমেনশন মেনটেন করে আমরা আরেকটা পয়েন্টে পৌঁছেছি। একটা পয়েন্ট থেকে 2টা ডাইমেনশন মেনটেন করে আমরা আরেকটা পয়েন্টে পৌঁছেছি। তাহলে এই যে আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে পৌঁছাইলাম, এইটাই কি আমার ভেক্টরের উদ্দেশ্য ছিল কিনা? এই জন্যই আমরা কি বলতেছি, জটিল সংখ্যার রিপ্রেজেন্টেশন কার মতো? ভেক্টরের মতো। তাহলে আমরা এখন বলতে পারি যে এটা হচ্ছে আমাদের 7 + 5i এর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এবং এখন যদি আমি তোমাকে বলি যেমন এখানে x অক্ষ বরাবর মান ছিল কত? p cos θ, y অক্ষ বরাবর মান ছিল কত? p sin θ। ঠিক তেমনিভাবে তোমাকে যদি এখন বলি বাস্তব অক্ষ বরাবর এই 7 + 5i এর মান কত? বাস্তব অক্ষ বরাবর ডেফিনেটলি এটা কত? 7, তাই না? তুমি এই ছেদবিন্দু থেকে কত ঘর গেছো? 7 ঘর গেছো। আর তুমি বলো কাল্পনিক অক্ষ বরাবর কত ঘর গেছো? 5। কাল্পনিক অক্ষ বরাবর 5 ঘর গেছো। এখন এখানে কি স্যার 5i লিখবো? না, কাল্পনিক অক্ষ ইটসেলফ কন্টেইন করে কাকে? i কে। ইয়েস অর নো? কাল্পনিক অক্ষ ইটসেলফ কন্টেইন করে কাকে? i কে কন্টেইন করে। আলাদা করে i আর লিখলাম না। তাহলে কোনো একটা জটিল সংখ্যার অর্থাৎ 3, 9 এমন কোন একটা সংখ্যার বাস্তব অক্ষ বরাবর মান এবং কাল্পনিক অক্ষ বরাবর মান বের করা কোনো ব্যাপার না। তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এইটা, সেটা আমরা গত ক্লাসের লেকচারেও দেখেছি। ইয়েস অর নো? তাহলে এখন যদি এইটা বুঝে থাকি, তাহলে এটা এখন বোঝা খুব অস্বাভাবিক কিছু না যে আমরা যদি এখন বলতে চাই যে আমরা এখন প্রকাশ করতে চাই যে 7 - 5i। 7 - 5i কোন দিকে বসবে? যেখানে লিখছি সেখানে বসবে?
না, যেখানে লিখছি দ্বিতীয় ঘরে তো লিখছি, এখানে কি বসবে না, কোথায় বসবে? +7 মানে ডানে, -5 মানে নিচে, তার মানে এরকম একটা জায়গায়, এটা হচ্ছে +7, 1 2 3 4 5, তাহলে এই জায়গায় আমার বসবে 7 - 5i, তাহলে এটা একটা বিন্দু, এই হচ্ছে আমার সেই আমার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট, রাইট? তাহলে একই প্রসেসে আমরা এখন বলতে পারি, আমার যদি আমি এখন বলি যে -7 - 5i কোথায় বসাবো? বামে নিচে, বামে নিচে, তাহলে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5, তাহলে এই যে আমরা পয়েন্টটা পেলাম, এটা হচ্ছে আমাদের -7 - 5i। সিমিলারলি এখন আমরা যদি বলি -7 + 5i, তাহলে ডেফিনেটলি উপরে যাবে, তাহলে আনুমানিক এরকম একটা জায়গায় হচ্ছে আমার -7 + 5i। সো এটা হচ্ছে আমাদের -7 + 5i। সো এইটা দেখানোর পিছনে কারণ কি? এইটা দেখানোর পিছনে কারণ হচ্ছে আমাদের পুরা কাল্পনিক যে জগৎ, তারও একটা কি আছে, জ্যামিতি আমাদের কাছে এক্সিস্ট করে। তার মানে এটা আমাদের রুটের সাথে এক্সিস্ট করে। আমাদের সকল গণিতের রুট কি? জ্যামিতি, রাইট? সকল গণিতের রুট হচ্ছে জ্যামিতি। কথাটাকে বুঝাতে পারছি? হ্যাঁ, তবে আমরা আমাদের জানা জ্যামিতিটাকে একটু কি করছে, টুইস্ট করে দিচ্ছে, নামটা চেঞ্জ করে নিচ্ছে। কথাটাকে বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? লেখা শেষ করো। ও আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে শেষ করি। তাহলে একটা জিনিস বুঝলাম, ভেক্টর আমার 2 ডাইমেনশনাল, কোনো সমস্যা নেই, কিন্তু ভেক্টর তো 3 ডাইমেনশনালও হয়। ভেক্টর আমার 2 ডাইমেনশনাল, ভেক্টর তো 3 ডাইমেনশনালও হয়। তাহলে ভেক্টরকে শুধু 2 ডাইমেনশনাল এটা বলা তো অযৌক্তিক, রাইট? আচ্ছা, কিন্তু জটিল সংখ্যা কি 3 ডাইমেনশনাল হওয়ার কথা? তুমি লজিক্যালি চিন্তা করো, জটিল সংখ্যা অলওয়েজ কি 2 ডাইমেনশনাল। আচ্ছা, এখন বাস্তব সংখ্যা কেমন? সংখ্যা রেখা এই যে এখানে এঁকে রাখছি, সংখ্যা রেখা কেমন? 1 ডাইমেনশনাল। তাহলে তার একটাই ডাইমেনশন আছে, এক্স বা ওয়াই, তুমি যাই বলো না কেন। তাই এই পয়েন্ট দুইটা ইম্পর্টেন্ট। কমপ্লেক্স নাম্বার ইজ এ 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেম অ্যান্ড রিয়েল নাম্বার ইজ এ 1 ডাইমেনশনাল নাম্বার সিস্টেম। রিলেট করতে পারতেছি? বাট ভেক্টরকে শুধু 2 ডাইমেনশনাল কি বলা যাবে? না, ভেক্টর ক্যান বি 1, ক্যান বি 2, ক্যান বি 3 ডাইমেনশনাল। ইয়েস অর নো? অ্যান্ড অলসো ভেক্টর ক্যান বি 0 ডাইমেনশনাল, শূন্য ভেক্টর। পড়ছো না? বুঝতে পারছি? ওকে, এখন খেয়াল করি আমাদের পরবর্তী টপিক, আই এর অ্যাকচুয়াল গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আই জিনিসটা আসলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কী? বাট আই পড়ার আগে একটু আগে আমরা একটা 1 ডাইমেনশনাল নাম্বার সিস্টেমের গ্রাফ এঁকেছি, তাই না? +5 - 5, ইয়েস অর নো? এখন সবাই মনোযোগ দিই স্যার বোর্ডে। চিন্তা করো, আমরা +5 থেকে -5-এ যাব, +5 থেকে -5-এ যাব, বা -5 থেকে +5-এ যাব, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যাওয়ার পথটা কি সরলরৈখিক পথ? নিঃসন্দেহে, ইয়েস অর নো? এখন আমরা যদি জাম্প করার চিন্তা করি, যে আমি যদি এই পথ বরাবর হেঁটে হেঁটে যাই, তাহলে তো -5 -4 -3 দেন 0 দেন 1 2 3, হেঁটে হেঁটে যাব না, জাম্প করে যাব, এভাবে চিন্তা করি, ঠিক আছে? তাহলে আমরা 180 ডিগ্রি রোটেট করে যেতে হয় না? চিন্তা করি, পুরো 180 ডিগ্রি লাফ দিতে হয় না? হ্যাঁ কি না? অর্থাৎ বাস্তব সংখ্যায়, সামারিতে আসি, বাস্তব সংখ্যায় কোনো একটা ধনাত্মক বা ঋণাত্মক নাম্বার থেকে ওই সংখ্যারই ধনাত্মক হইলে ঋণাত্মক, ঋণাত্মক হইলে ধনাত্মক নাম্বারে জাম্প করার জন্য আমাদের 180 ডিগ্রি ঘুরতে হয়, ইয়েস অর নো? তাহলে আমরা কি এটা বলতে পারি, +5-এর সাথে কত গুণ করলে তুমি -5 পাবা? ডেফিনেটলি -1। আচ্ছা, +5-এর সাথে তুমি -1 গুণ করলে -5 পাবা নিঃসন্দেহে। এই -1টা কি করতেছে? তোমাকে 180 ডিগ্রি ঘুরায় দিচ্ছে না? কথাটা বুঝো। সংখ্যা রেখাকে কখনো এভাবে চিন্তা করো নাই, এখন এভাবে চিন্তা করো। +5কে যখনই তুমি -1 দিয়ে গুণ করছো, অথবা যে কোনো সংখ্যা নাও বা -5 নাও, তাকে তুমি -1 দ্বারা গুণ করো, কি প্রডিউস হবে? +5। তার মানে -1 এখানে কি ভূমিকা পালন করছে? আমার বাম পাশের সংখ্যাটাকে 180 ডিগ্রি ঘুরায় দিচ্ছে, বলতে পারি। বাম পাশের সংখ্যাটাকে 180 ডিগ্রি ঘুরায় দিচ্ছে, অর্থাৎ যার সাথে
যে সংখ্যার সাথে আমি -1 গুণ করছি সেই সংখ্যাকে সংখ্যা রেখায় 180 ডিগ্রি ঘুরায় দিচ্ছে। এভাবে চিন্তা করা যায়। আচ্ছা, এখন আসো আমরা 180 ডিগ্রিটাকে দুইটা স্টেপে চিন্তা করি। 180 ডিগ্রিটাকে কয়টা স্টেপে চিন্তা করি? কারণ আমরা কেন স্যার দুইটা স্টেপে কেন চিন্তা করব? কারণ আমরা তো জিনিসটাকে সংখ্যা বা কী বলে আর্গন ডায়াগ্রামে দেখাবো। তাহলে একটা অক্ষ থেকে 180 ডিগ্রি ঘুরে আসার মধ্যে তো আরও একটা অক্ষ আছে, তাই না? এবং আমরা তো ডেফিনেটলি বুঝতেছি প্রত্যেকটা 90 ডিগ্রি, নিঃসন্দেহে। হ্যাঁ কি না? প্রত্যেকটা 90 ডিগ্রি। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা পার্ট করলাম। -1কে এমন ধরো আমি এখানে প্রকাশ করলাম ক দ্বারা, ক এক্স দ্বারা ধরতে পারতাম, কিন্তু এক্স না দিয়ে ক ধরলাম। ঠিক আছে, যে এই -1টা একে দুইটা পার্টে পার্ট করলাম। ক একটা পার্ট, এই ক একটা পার্ট। এই ক 90 ডিগ্রি কোণে ঘোরাবে, এই ক 90 ডিগ্রি কোণে ঘোরাবে। এভাবে চিন্তা করা যায়। আসো এই চিন্তাটাকে আমরা বাম পাশে লিখি, যে আমরা +5কে নিয়ে কাজ করতেছি, কিছু একটা গুণ করতেছি। এই কিছু একটা কি? এই কিছু একটা হচ্ছে ক ইন্টু ক। কিছু একটা হচ্ছে ক ইন্টু ক। তাহলে এখানে ক ইন্টু ক মানে কি? ক স্কোয়ার। চিন্তা করা যায়। প্রথম ক এর কাজ কি? 90 ডিগ্রি ঘোরানো। দ্বিতীয় ক এর কাজ কি? 90 ডিগ্রি ঘোরানো। ক স্কোয়ারের কাজ কি? 180 ডিগ্রি ঘোরানো। এবং ক স্কোয়ারের মান কত? -1। ইয়েস অর নো? বুঝতেছি? ফাইন। তাহলে এই ক কী করবে? 90 ডিগ্রি ঘোরাবে, এই ক 90 ডিগ্রি ঘোরাবে। তাহলে পরের লাইনটা খেয়াল করি, +5 ইন্টু ক স্কোয়ার ইজ ইকুয়ালস টু -5। ইয়েস অর নো? ফাইন। তাহলে এখন যদি কাটাকাটি করি তাহলে ক স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হয়? -1। হ্যাঁ কি না? তাহলে ক কী করে? √1। ইয়েস অর নো? তাহলে √1কে আমরা কী বলি? আই। তাহলে ক আসলে কে? ক আসলে কে? আই। ক আসলে কে? আই। তার মানে কোনো সংখ্যাকে আই দ্বারা গুণ করলে কি হবে? 90 ডিগ্রি ঘুরবে। কোনো সংখ্যাকে আই দ্বারা গুণ করলে কি হবে? কথা কি বুঝতে পারছি? মজা পাই? ফাইন। তাহলে আই এর কাজ কি? খেয়াল করো, আই এর কাজ কি? আই এর কাজ কি? প্রশ্ন, কোনো সংখ্যাকে 90 ডিগ্রি ঘোরানো, রাইট? যে কোনো সংখ্যা, এখানে বলল না বাস্তব, অবাস্তব, কাল্পনিক, জটিল, কিচ্ছু না। যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে 90 ডিগ্রি ঘোরানো। যে কোনো সংখ্যাকে 90 ডিগ্রি ঘোরানো হচ্ছে আয়ের কাজ। ঠিক আছে? আচ্ছা, এটা বুঝছি। এখন আসো চিন্তা করো, আমরা একটু আগে কি ধরছিলাম? 7 + 5 8। ওকে, আচ্ছা আসো এখানে আমরা 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 এই সংখ্যাটা হচ্ছে আমাদের 7 + 5 8। আচ্ছা, এখন আমি যদি চাঁদা নেই, এখন আমি যদি চাঁদা নিয়ে এইটার উপরে চাঁদাটা বসাইতাম, এটাকে যদি চাঁদার 0 বিন্দু ধরতাম, এখন এই সংখ্যাকে যদি 90 ডিগ্রি ঘুরাই তাহলে মোটামুটিভাবে এই জায়গায় বসবে না? কল্পনার চোখে চিন্তা করো। এইটা আমার তো একটা জটিল সংখ্যা। ইয়েস অর নো? এই জটিল সংখ্যাটাকে আমরা কি করব? 90 ডিগ্রি ঘুরাইতে চাই। কত ডিগ্রি ঘুরাইতে চাই? 90 ডিগ্রি ঘুরাইতে চাই। তাহলে 90 ডিগ্রি ঘুরালে যে নতুন সংখ্যাটা পাবো সেই নতুন সংখ্যাটা প্রেজেন্টেশন এরকম একটা জায়গায় হওয়া উচিত, এরকম একটা জায়গায় হওয়া উচিত। তাহলে আসো আমরা 7 + 5i, গত ক্লাসে আমাকে যা প্রশ্ন করছিল যে জটিল সংখ্যার কি যোগ বিয়োগ গুণ ভাগ হয় কিনা, সব হয়। এখন আমরা এই সংখ্যাটাকে গুণ করব i দ্বারা। কি দ্বারা গুণ করব? এই i কি করবে? এই বাম পাশের সংখ্যাটাকে 90 ডিগ্রি ঘোরাবে, দেখি ঘোরায় কিনা। তাহলে এখানে কি হচ্ছে? 7i + 5i²। i² মান কত? -5। তাহলে জিনিসটা ঘুরে গেলে এরকমভাবে -5 + 7i, -5, + 7i। বলো -5 কই রাখবো? 7 + 5 = 9। 9 + 5 = 21।
-5 তো বাস্তব অংশ, তাহলে কোথায়? 1 2 3 4 5 -5, দেন 7i কোন অক্ষ? কাল্পনিক অক্ষ। সো 1 2 3 4 5 6 7, তাহলে এই আমি বিন্দুটা পেলাম, হ্যাঁ কি না? এখন আমার স্টার্টিং পয়েন্ট কোনটা? ডেফিনেটলি এটা। এখন এই স্টার্টিং পয়েন্টের সাথে যদি আমি এন্ডিং পয়েন্ট কানেক্ট করি, এখন তুমি বলো আমরা এই যে সংখ্যাটা পেলাম -5 প্লাস 7i, তুমি বাসায় যে এটা করে চাঁদা বসায় দেখো, এখানে এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়েছে, এখানে এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়েছে, 1 ডিগ্রিও কম বেশি হয় নাই। করো, কথাটা কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন এই 7 + 5 এই সংখ্যাটাকে আমি 180 ডিগ্রি ঘুরাইতে চাই, তার মানে 7 + 5 কে 180 ডিগ্রি ঘুরানো যে কথা, এই সংখ্যাকে 90 ডিগ্রি ঘুরানো একই কথা, হ্যাঁ কি না? তাহলে আবারও দেখি, এই সংখ্যাকে 90i দ্বারা আবার গুণ করলে 90 ডিগ্রি যদি ঘুরে যায়, তুমি চিন্তা করো 90 ডিগ্রি যদি ঘুরে যায়, তাহলে এই 7 + 5 180 ডিগ্রি ঘুরবে। 7 + 5 180 ডিগ্রি ঘুরলে তার মান কত হওয়া উচিত? -7 - 5i, দেখি পাই কিনা। তাহলে তো অ্যাটলিস্ট এটা প্রমাণ হবে যে এটা 90 ডিগ্রি ঘুরছে। তাহলে আসো -5i -5 + 7i, তার সাথে আমরা i গুণ করি, তাহলে এখানে কি আসতেছে দেখো, -5i + 7i², তার মানে দেখো কি আসতেছে, -7 - 5i, -7 - 5i। তাহলে বলো -7 - 5i এর পজিশনটা কোথায়? এটা -7 1 2 3 4 5, তার মানে ঠিক দেখো 180 ডিগ্রি ঘুরে -7 - 5i আমরা পেলাম কি? তার মানে কোনো সংখ্যাকে আমি i দ্বারা যতবার গুণ করব, ততবার ওই সংখ্যাটাকে 90 ডিগ্রি ঘোরাবে। এবং যদি i² দ্বারা গুণ করি, i² মানে কত? -1, i² মানে কত? -1 হলে তো সে 180 ডিগ্রি ঘুরবেই। আর i হলে যে 90 ডিগ্রি ঘুরবে, এইটা কি বুঝছি কিনা? i হলে যে 90 ডিগ্রি ঘুরে, এইটা কি বুঝছি কিনা? আচ্ছা, এটা তো আমি একটা জটিল সংখ্যা দিয়ে এক্সাম্পল দিলাম, সরি হ্যাঁ জটিল সংখ্যা দিয়ে এক্সাম্পল দিলাম। এখন তুমি চিন্তা করো, i দ্বারা আমি গুণ করব, তুমি চিন্তা করো, আমি এখন এইখানে এই চিত্রের ভিতরেই আমি চিন্তা করি, ধরো 1 2 3 4 5 এই পর্যন্ত আমি নিলাম। এটা একটা সংখ্যা যার মান হচ্ছে +5, এটা একটা সংখ্যা যার মান কত? এই +5 সংখ্যাটাকে আমি এখন i দ্বারা গুণ করতে চাই। +5 সংখ্যাটাকে i দ্বারা গুণ করলে রেজাল্ট কত? 5i। রেজাল্ট কত? 5i। তুমি বলো 5i সংখ্যাটাকে তুমি কোথায় বসাবা? 5i মানে কি আগে বোঝো, কাল্পনিক। 5i মানে কি? কাল্পনিক। কাল্পনিকটা কোথায় বরাবর যাবে? উলম্ব বরাবর। উলম্ব বরাবর অবশ্যই কি, এখান থেকে 1 2 3 4 5, তাহলে এই সংখ্যাটা আমার কত হচ্ছে? 5i। ইয়েস অর নো? তাহলে যে সংখ্যাটা বাস্তবপক্ষ বরাবর এই পজিশনে ছিল, i দ্বারা গুণ করার সাথে সাথে কি হয়ে গেল? 90 ডিগ্রি দ্বারা গুণ হয়েছে। এখান থেকে সরাসরি কি হয়েছে? 90 ডিগ্রি গুণ হয়েছে। এখন চিন্তা করো 5i সংখ্যাটাকে আমি যদি আবার একটা i দ্বারা গুণ করি, তাহলে আমার কি প্রডিউস হবে? 5i²। 5i² মানে কত? -5। তাহলে তুমি বলো -5 এর পজিশনটা কোথায়? এখানে না? তাহলে 5কে i দ্বারা গুণ করে 90 ডিগ্রি ঘোরালাম, 5i কে i দ্বারা গুণ করে 180 ডিগ্রি ঘোরালাম, তার মানে 5কে i² দ্বারা তথা -1 দ্বারা গুণ করে 180 ডিগ্রি ঘোরালাম। বোঝা যাচ্ছে? তাহলে বাস্তব সংখ্যার সাথেও দেখালাম, জটিল সংখ্যার সাথেও দেখালাম। কোনো কনফিউশন আছে কিনা লিখো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে i এর রোটেশন। i এর পাওয়ার আমরা পড়ছি না? মনোযোগ দেই। i এর পাওয়ার পড়ছি কিনা? এখন আমরা i এর রোটেশন করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে বলো, এই আগে বাম পাশে আসি, ডান পাশে যাব, আগে বাম পাশে আসি, আবার সেই একই চিত্র। আচ্ছা, তাহলে আমি ফার্স্ট অফ অল লিখলাম i, একটা জাস্ট i। বলো এই i এর পজিশনটা কোথায় যাবে? আচ্ছা, যদি সেই জিনিসটা আমি এখন, আমাদের তো 4টা জিনিস তাই না? i⁻1 = i, i² = -1, i³ = -i এবং i⁴ = +1। আমাদের i এর পাওয়ারে এই 4টা মান বাদে আর কি কোনো মান আছে?
আবারও জিজ্ঞেস করতেছে আই এর পাওয়ারের ক্লাস তো করছে, আই এর সিরিজের ক্লাস তো করছে, তাহলে আই এর পাওয়ার যদি আমরা বসাইতে থাকি এই চারটা মানের বাইরে আর কোনো মান আছে? তাহলে তুমি আমাকে বলো পজিটিভ আই আমি কোথায় বসাবো, কোন দিকে বসাবো? কাল্পনিক অক্ষ উপরের দিকে। ধরে নিই এটা হচ্ছে আমার পজিটিভ আই এর জায়গা। ওকে, আচ্ছা বলো -1 আমি কোথায় বসাবো? এখানে আমি ধরি, একটু বড় জায়গা নিয়ে ধরি, এটা -1। নেগেটিভ আই আমি কোথায় বসাবো? এখানে। এবং পজিটিভ 1 এখানে, রাইট? আচ্ছা, আবার সেই দেখো একই কথা, i⁻1 এ আই কাল্পনিক অক্ষ, যখনই আই এর সাথে এখানে আমার এই জায়গায় কি ঘটনাটা ঘটছে, আই এর সাথে আমি কি আরেকটা আই গুণ দিচ্ছি না? আই এর সাথে কি আরেকটা আই গুণ দিচ্ছি কিনা? তাহলে আই এর যে পজিশন তার সাথে একটা আই গুণ দেওয়ার কারণে আমার রেজাল্ট কি আসতেছে? -1। তার মানে -1 মানে আইকে সে 90 ডিগ্রি ঘুরাই দিচ্ছে। সিমিলারলি i³ মানে কি? আই এর সাথে 3টা, অর্থাৎ খেয়াল করি আই ইন্টু আই, তার মানে এইটা হলো আমার মূল আই, তার সাথে আমি আসলে গুণ করতেছি কি 2টা আই, তাহলে এটাকে আমার 90 ডিগ্রি ঘুরাচ্ছে, এটা আমার 90 ডিগ্রি ঘুরাচ্ছে। তাহলে আই এর যে পজিশন ছিল পূর্বে, সেখান থেকে আউটপুট আমার কি আসতেছে? -i, তার মানে পূর্বের পজিশন থেকে তাকে 180 ডিগ্রি ঘুরাই দিছে। ইয়েস অর নো? আচ্ছা, আর i⁴ মানে কি আমরা বুঝি, i² মানে 180 ডিগ্রি ঘুরাবে, i² মানে 180 ডিগ্রি ঘুরাবে, তার মানে আলটিমেটলি আমাকে কত ঘুরাবে? 360 ডিগ্রি ঘুরাবে, হ্যাঁ কি না? আলটিমেটলি আমাকে কত ডিগ্রি ঘুরাবে? 360 ডিগ্রি ঘুরাবে, রাইট? i² কতটুকু ঘুরায়? এইটা কতটুকু ঘুরায়? 180। ক্লিয়ার? কোনো সন্দেহ আছে এখানে? আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝি, i⁴ আমাকে 360 ডিগ্রি ঘুরায়, i⁴ আমাকে 360 ডিগ্রি ঘুরায়। কোনো সমস্যা আছে? আচ্ছা আসো, আই এর রোটেশন, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছে। আই এর রোটেশন এক্সাম্পল, i⁻101, i⁻101। এখন এটা রেজাল্ট জানতে চাই নাই, বলছে এটা কতবার ঘুরবে, ন্যূনতম কতবার ঘুরবে। কথা কি বুঝাতে পারছে? ন্যূনতম কতবার ঘুরবে। তাহলে দেখো i⁻101কে আমরা i⁻100 ইন্টু আই, তাহলে i⁻100কে আমরা i⁻4 তার উপরে পাওয়ার 24 আকারে লিখতে পারি। এভাবেই তো আমরা মানগুলো বের করছি, 4-এর গুণিতকটাকে আলাদা রাখছি এবং অন্য 4-এর সংখ্যাটাকে আলাদা রাখছি। তাহলে এখানে আমার i⁻4 মানে কি 360 ডিগ্রি ঘুরবে, রাইট? কারণ 360 ডিগ্রি ঘুরবে টোটাল কতবার? 25 বার। 360 ডিগ্রি ঘুরবে 25 বার, তাহলে 90 ডিগ্রি ঘুরবে কতবার? 100 বার। কারণ এই 360 ডিগ্রির মধ্যে কি আছে? 4 গুণ 90, তাহলে কতবার ঘুরবে? তাহলে 100, i⁻101 এইটা আমার কতবার ঘুরবে? 100 বার ঘুরবে। তো এইখানে ঘুরবে, আর তার সাথে আরও একটা কি আছে? আই, তাহলে আমার টোটাল কতবার ঘুরলো? 101 বার। তার মানে আই এর উপরে কোনো পাওয়ার দেওয়া যদি আমাকে বলে যে আমি যদি এখন বলি i⁻33 কতবার ঘুরবে? 33 বার। আর 33 বার ঘুরবে কোন হিসেবে? 90 ডিগ্রি হিসেবে। এম আই ক্লিয়ার? বুঝাতে পারছি? তাহলে আমার কোশ্চেনটা কীরকমভাবে হবে? যে কোনো একটা র্যান্ডম পাওয়ার দিয়ে দিবে। এইটাই যদি আমি তোমাকে এখন না শিখায় যদি তোমাকে এটা দিয়ে দিতাম i⁻33 90 ডিগ্রি কতবার ঘুরবে, তোমার কোশ্চেনে আগামাথা আছে কোনো? কথাটা কি বুঝাতে পারছি? এটাই অ্যাডমিশন টেস্টে আসছে, কতবার ঘুরবে, বেসিক কোশ্চেন। এটার জন্য কোনো ক্যালকুলেশনও কি লাগে? কথাটা কি বুঝাতে পারতেছে? তাহলে তোমাকে তো জানতে হবে জিনিসটা। যাই হোক, সেম আরেকটা কোশ্চেন, i⁻103 কতবার ঘুরবে? 103 বার ঘুরবে। কেন? এই জায়গায় আছে আমার কত? 360 বার ঘুরবে, 3 ডিগ্রি করে 25 বার ঘুরবে, তার মানে তথা 90 ডিগ্রি করে 100 বার ঘুরবে, আরও কি করবে? i⁻3 করবে। এখন তুমি দেখো এইটা থেকে আমরা আসলে এইটাতে রিলেট করতে পারি কিনা। আমরা তো এখানে i⁻1 থেকে i⁻4 পর্যন্ত গেছি, তাই না? আমরা এখন দেখতে চাই i⁻103 আমরা রোটেশন করে দেখতে চাই। i⁻103 আমরা রোটেশন করে দেখতে চাই। কথা বুঝি? তাহলে আমরা এই i থেকে -1 থেকে -i থেকে +1 আবার +1 থেকে i, এই তো আমার একটা কমপ্লিট রোটেশন। ইয়েস অর নো? তাহলে এই কমপ্লিট রোটেশন পূর্ণ হয় কয়বারে? 4 বারে। তাহলে এখান থেকে শুরু হয়ে 4 বারে আমি এখানে আসি। নর্মালি লজিকে বলো, এখান থেকে শুরু হয়, তাহলে 4-এর গুণিতক যতবার? 8 বার, 16 বার, 32 বার, 48 বার। 4-এর গুণিতক যা আছে ততবারই আমি এই জায়গাটাতেই আসবো।
আই এর গুণিতক যদি 4 হয়, আই এর পাওয়ারের গুণিতক যদি 4 হয়, তাহলে আই টু দি পাওয়ার 4 যেহেতু আমি এখান থেকে সেখানেই আসতেছি, তাহলে আমি বারবার তো এখানেই আসবো। কথাটা কি বুঝি? কনফিউজ কি নিয়ে? আমি চেহারা দেখে মনে হচ্ছে কনফিউজ। বলো। বলো। বুঝি নাই। আই টু দি পাওয়ার 4-এ কয়বার ঘোরে? 4 বার ঘোরে। 360 ডিগ্রি, 90 ডিগ্রি হিসেবে 4 বার, 360 ডিগ্রি হিসেবে 1 বার। তাহলে আই এর উপরে 4-এর গুণিতক পাওয়ার, 4-এর গুণিতক পাওয়ার, 4-এর গুণিতক কি? 8, 16, 32, 48, 100, 200, যাই 4-এর গুণিতক হবে না কেন, তাই আসলে এই পূর্ণ একটা ঘূর্ণন দিবে, তাই তো? আচ্ছা, তারপরে আমার কি রইল দেখো, এই যে এই অংশটা আমার ঘুরে যেখান থেকে ছিল সেখানেই চলে আসছে। ইয়েস অর নো? এরপরে আমার কি আছে? আই কিউব। এরপরে আমার কি আছে? আই কিউব। তার মানে আমি যেহেতু এখান থেকে শুরু করছিলাম, আমি তো আবার এখানেই আসছি। কিসে আসছি? আই এর 4-এর গুণিতক যে কোনো পাওয়ার, 4-এর গুণিতক যে কোনো পাওয়ারে আমি আই থেকে শুরু করে আইয়েই আসছি। 4-এর গুণিতক যে কোনো পাওয়ার। এরপরে আমার কি আছে? ধরো পাওয়ার 3। এরপরে কি আছে? পাওয়ার 3। তার মানে আবার আমি এই আই এর সাথে আই গুণ করব, আবার আই এর সাথে আই স্কোয়ার গুণ করব। তার মানে আবার I3 এর পজিশন কত? মাইনাস আই। যে জিনিসটাকে আমরা 4 দ্বারা ভাগ করে যে ক্যালকুলেশনটা করছিলাম, ভাগশেষের বিষয়টা, এটাই কি এখন আমরা রোটেশনের মাধ্যমে করতেছি কিনা? এটাই আমার বোঝানোর দরকার যে আমরা যে 4-এর গুণিতক করে করে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ 1 থাকলে কি হবে, ভাগশেষ 2 হলে কি হবে, সেটাই যে বুঝাইছি, এটাই কি এখন রোটেশন দ্বারা আমরা বুঝি কিনা? তা তোমরা আমাকে বলো, আই টু দি পাওয়ার 77 রেজাল্ট বের করো না, রেজাল্ট বের করো না, তোমরা এইটা দেখে বলো আই টু দি পাওয়ার 77-এর পজিশন কোড কী হবে। আগে দেখতে হবে না 77-এর 4-এর গুণিতক কত? বের করো 4-এর গুণিতক কত হয়। ছিয়াত্তর। তাহলে অবশ্যই আই টু দি পাওয়ার 4 তার উপরে কত? 19। তাহলে আমার 360 ডিগ্রিতে 19 বার ঘুরবে, 90 ডিগ্রিতে টোটাল কতবার ঘুরবে? 77 বার ঘুরবে। সেটা কথা না, কথা হচ্ছে আমার এখন আমার রেজাল্ট কত হবে? অঙ্ক দিয়ে না, রোটেশন দিয়ে আমার রেজাল্ট কত হবে? তার মানে 77-এ এই যে আই টু দি পাওয়ার 4 19 পর্যন্ত আমরা যেখান থেকে শুরু করছি সেখানেই আসছি। তারপরে আমার অবশিষ্ট আছে কত? শুধু আই। তারপরে আমার অবশিষ্ট আছে শুধু আই। তাহলে আমার রেজাল্ট কত? আই হবে। কারণ এইটুকু তো অলরেডি আমার ভ্যানিশড, না? এইটুকুর পুরাটার রেজাল্ট কত? তাহলে 1-এর সাথে আমি আই গুণ করলে আমার রেজাল্ট আবার সেই আই হবে, তাই না? তাহলে মান দিয়ে যে জিনিসটা শিখেছি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, রোটেশন দিয়ে কি সেই জিনিসটা বুঝছি? কথাটা কি বুঝাইতে পারছি? এখন একটু বইটা নাও। বইয়ে আমরা এখনো বইয়ের কাজ শুরু করিনি, বাট বইটা নাও। বইয়ের একদম জটিল সংখ্যা চ্যাপ্টারটা শেষে চলে যাও, একদম শেষে। জটিল সংখ্যা চ্যাপ্টারটার শেষে বলতে একদম 16 এবং 17 নম্বর প্রশ্নটা একটু দেখো, লাস্ট কোশ্চেন। আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা কি বলছে? আর্গন চিত্রে জটিল সংখ্যাগুলো স্থাপন করো। বলো তুমি এখন পারবা কি পারবা না? আচ্ছা, 17 নম্বর কোশ্চেনে কি বলছে? যে এই সংখ্যাগুলোকে আর্গন চিত্রে ABCD বিন্দু দ্বারা প্রমাণ আগে বসাও এবং তারপরে প্রমাণ করো ABCD একটি বর্গ। কিভাবে প্রমাণ করতে হবে সেটা পরে বসাইতে পারবা? তাহলে 17-2 বসাইতে পারবা? কথাটা কি বুঝাতে পারছি? তাহলে আমি কি বইয়ের টপিকেই আছি? বুঝছি এতটুকু? ওকে, ফাইন। এটুকু আলোচনা হয়েছে। আচ্ছা, ওকে, শুরু করি। মনোযোগ দেই। ভেক্টরের ন্যায় ভেক্টরের কি আছে? মান এবং দিক, রাইট? তাহলে ভেক্টরের ন্যায় কমপ্লেক্স নাম্বারেরও প্রপার্টি কয়টা? 2টা। আমি বোর্ডে তাকাইতে বলছি সবাইকে।
ভেক্টরের ন্যায় কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি কয়টা? দুইটা। একটা হচ্ছে মডুলাস অর্থাৎ মান, এবং আরেকটা হচ্ছে আর্গুমেন্ট অর্থাৎ দিক। মডুলাস কি আমরা যারা বাস্তব সংখ্যা পড়ছি সবাই জানি, রাইট? কি মডুলাস? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর দূরত্বকে ওই বিন্দুতে নির্দেশিত সংখ্যার মডুলাস বলে, রাইট? বাস্তব সংখ্যায় বিস্তারিত কথা বলা হয়েছে, অর্থাৎ -5 থাকলে +5, +7 থাকলেও কত? এখন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু এই কথাটা মানে কি? প্রসঙ্গ কাঠামো কি? বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো এইটাই, ইয়েস অর নো? তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু বলতে এই জিরোটাকেই বোঝানো হচ্ছে, হ্যাঁ কি না? মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর দূরত্বকে, দেখ এখন এই -5 দূরত্ব বের করব, তাহলে 0 থেকে -5 দূরত্ব বের করব। মডুলাস অফ -5 মানে হচ্ছে, মডুলাস অফ -5 মানে হচ্ছে 0 থেকে -5 পর্যন্ত দূরত্ব বের করব। তাহলে 0 থেকে -5 পর্যন্ত দূরত্ব কি হবে? 5 একক। আর দূরত্ব সবসময় কি হয়? পজিটিভ। তাহলে অবশ্যই তাইলে মডুলাসের মানও অলওয়েজ কি হবে? তাহলে মডুলাস মানেই হচ্ছে কি? দূরত্ব। কোথা থেকে? মূল বিন্দু থেকে। এটা হচ্ছে মডুলাসের মূল কথা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা, আর্গুমেন্ট হচ্ছে কমপ্লেক্স নাম্বারের দিক। তাহলে কমপ্লেক্স নাম্বারের দিক বলতে কি বোঝায়? আজকে আমরা শুধু সংজ্ঞাটা দেখব, এটার এক্সপ্লেনেশন অনেক বড়, আমরা স্টেপ বাই স্টেপ পরের ক্লাসে দেখব। আগে সংজ্ঞাটা দেখে নিই। যে কোনো ডিরেকশনের জন্য তোমরা যবে থেকে ফিজিক্সে 9-10-এ দূরত্ব, সরণ, বেগ, যেই কথাগুলো যখন থেকে পড়ছো তখন থেকেই তোমরা জানো যে কোনো কিছু ডিরেকশনের জন্য আগে দরকার একটা রেফারেন্স, যে কার সাপেক্ষে, ইয়েস অর নো? আমি যদি সাপেক্ষ চেঞ্জ করি আমার তার অর্থও চেঞ্জ হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে যে কোনো ডিরেকশনের জন্য প্রয়োজন একটি রেফারেন্স। এখানে রেফারেন্স একটি রেখা। কোন সেই রেখা? এখানে রেফারেন্স হচ্ছে বাস্তব রেখা, অর্থাৎ এই বাস্তব অক্ষটা হচ্ছে আমার রেফারেন্স। এখন আসো আর্গুমেন্টের সংজ্ঞা। বাস্তব অক্ষের ধনাত্মক দিক, এই হলো আমার রেফারেন্স। বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যে পরিমাণ ঘূর্ণন, এই যে পরিমাণ ঘূর্ণন হচ্ছে আমার আর্গুমেন্ট। যে পরিমাণ ঘূর্ণন হচ্ছে আর্গুমেন্ট। কেন, কিভাবে, সেগুলো তো পরে বোঝাবই। যে পরিমাণ ঘূর্ণনের জন্য ওই নির্দেশিত সংখ্যাতে পৌঁছানো দেয় সেই পরিমাণ ঘূর্ণনকে ওই সংখ্যার আর্গুমেন্ট বলে। এখন একটা এক্সাম্পল ছাড়া এটা বোঝানো সম্ভব না। একটা এক্সাম্পল দিই, সিম্পল একটা এক্সাম্পল। আমরা যে এতক্ষণ ধরে এক্সাম্পল দিয়ে আসছিলাম সেরকম একটা এক্সাম্পল। ধরো 2 + 3i, তাহলে এইদিকে 2, এদিকে 3i, তাহলে এরকম একটা জায়গায় 2 + 3i সংখ্যাটা আছে, ইয়েস অর নো? কথা বলো, হ্যাঁ কি না? তাহলে এখন বাস্তব অক্ষটা কি আমার? রেফারেন্স। বাস্তব অক্ষটা কি আমার? রেফারেন্স। এখান থেকে শুরু করতে হবে, রাইট? এই বাস্তব অক্ষ হচ্ছে আমার রেফারেন্স। বাস্তব অক্ষের ধনাত্মক দিক হচ্ছে আমার রেফারেন্স। বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যে পরিমাণ ঘূর্ণন এর ফলে ওই নির্দেশিত সংখ্যায় পৌঁছানো যায়, তাহলে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে এই পরিমাণকে আমরা ঘূর্ণন করছি। আর রোটেশনকে আমরা ক্যালকুলেটই করি তো মান কোন দ্বারা? রোটেশনকে আমরা ক্যালকুলেট করি কি দ্বারা? কোন দ্বারা? থিটা দ্বারা। তাহলে যে পরিমাণ ঘূর্ণনের ফলে ওই নির্দেশিত সংখ্যাতে পৌঁছানো যায়, এই সেই নির্দেশিত সংখ্যা যেখানে আমি বাস্তব অক্ষ থেকে পৌঁছাতে চাই, ওই নির্দেশিত সংখ্যাতে পৌঁছানো যায় সেই পরিমাণ ঘূর্ণনকে, সেই পরিমাণ ঘূর্ণন বলতে কাকে বুঝাইতে হচ্ছে? থিটা। এই সেই পরিমাণ ঘূর্ণন, এই যে সেই পরিমাণ ঘূর্ণন, এইটাই কি আমার এই যে পরিমাণ ঘূর্ণন, এইটাই কি আবার আমার আর্গুমেন্ট? তাহলে সেই পরিমাণ ঘূর্ণনকে ওই সংখ্যার, কোন সংখ্যার? এই ওই সংখ্যার আর্গুমেন্ট বলে। তার মানে আর্গুমেন্ট আর কিছুই না, একটা কোণ। আর্গুমেন্ট আর কিছুই না, একটা কি? কোণ। এইটুকু বুঝছি আজকে এতটুকু।